গল্পের আশুবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ থাকছে এর ষষ্ঠ পর্ব। মুনা বিছানা ছেড়ে উঠল। পানির পিপাসা অগ্রাহ্য করা যাচ্ছে না। দরজা খুলে বের হয়ে সে একটি অদ্ভুত দৃশ্য দেখল। মামা তার ছেলে মেয়ে দুটিকে নিয়ে ক্যাম্প খাটে বসে আছেন। দু হাতে জড়িয়ে ধরে আছেন দুজনকে। মামা ধরা গলায় ডাকলেন, মুনা, আয় মা এদিকে। মুনা গেল না। নিশিরাত্রির এই মুহূর্তটি ওদের, সেখানে তার স্থান কোথায়? সে রান্নাঘর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ল। আজ সারাদিন বড় পরিশ্রম গিয়েছে, বড় ক্লান্ত লাগছে, কিন্তু ঘুম আসছে না। মুনা চেষ্টা করল তার বাবার ছবিটি মনে আনতে, কিছুতেই মনে এলো না। শুধু মনে পড়ল প্রচণ্ড একটা শীতের রাতে ছোট খালা তাকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছেন বাবার ঘরে। চারদিকে অনেক লোকজন, অনেক আলো। ছোট খালা বলছেন, চল মা, বাবাকে একটা চুমু দিয়ে আসবি। লক্ষ্মী মেয়ের মতো বাবাকে একটা চুমু দেবে। বাবার ঘর ভর্তি মানুষ, সবাই কেমন অন্যরকম। বাবা তাকে দেখে কাঠির মতো রোগা একটি হাত উঁচু করলেন। মুনা তার খালার গলা জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। সে কিছুতেই যাবে না বাবার কাছে। বাবা দুর্বল স্বরে বললেন, ও ভয় পেয়েছে, ওকে নিয়ে যাও। ছোট খালা ঘর থেকে বের করে এনে প্রচণ্ড একটা চড় দিয়ে বলেছিলেন, বোকামে। মুনা কথাটা গলা পর্যন্ত টেনে দিয়ে মৃদু স্বরে বলল, বাবা, ওই ভয়ঙ্কর রাতে তোমাকে চুমু খেতে পারিনি, কিন্তু তোমাকে আমি লক্ষ লক্ষ চুমু খেয়েছি। কোনোদিন তুমি তা জানতে পারবে না। এই দুঃখ আমি সারা জীবন বুকের মধ্যে পুষে হাসি মুখে ঘুরে বেড়াবো। কত রকম সুখের ঘটনা ঘটবে আমার জীবনে। ঘর সংসার হবে, ছেলে মেয়ে হবে, ওরা বড় হবে, ওদের বিয়ে হবে, কিন্তু সেই দুঃখ থাকবেই। মৃত্যুর পর কি কোনো জগৎ সত্যিই নেই? এই একটি জীবন আমাদের। কোনোদিন বাবার কাছে দুহাত বাড়িয়ে যাওয়া যাবে না? শৈশবের দিনগুলি কি ভয়াবহই না ছিল? কিছুদিন এর বাড়ি, কিছুদিন ওর বাড়ি। 7 বছর বয়সে বুঝতে পারলেও সে একটা উপদ্রবের মতো। কেউ তাকে দীর্ঘদিন রাখতে চায় না। তার যখন 9 বছর বয়স, তখন একদিন মামা এসে বললেন, মুনা, তুই চলে আয় আমার সাথে, আমার সাথে থাকবি। ছোট খালা বিরক্ত হয়ে বললেন, তোর সাথে থাকবে মানে? তুই একা মানুষ, মেসে পড়ে আছিস। একটা ঘর ভাড়া নেব, এখানে ওর কষ্ট হচ্ছে। মামা সত্যি সত্যি ঘর ভাড়া করে তাকে নিজের কাছে নিয়ে নিলেন। দুজন মাত্র মানুষ তারা, কত রকম সমস্যা। রাত 9টা 10টা পর্যন্ত মুনাকে মাঝে মাঝে একা থাকতে হতো। কি যে ভয় লাগতো এক এক দিন, কিন্তু সেই সুখে ছিল। মামা তাকে ভালোবাসায় ডুবিয়ে রেখেছিলেন। যার যতটুকু ভালোবাসা প্রয়োজন, সে বোধ হয় তা কোনো না কোনোভাবে পেয়েই যায়। মুনার অস্পষ্টভাবে মনে হলো সে সুখী হবে, ভালোবাসার অভাব তার জীবনে হবে না। শেষ রাতের দিকে মুনা সুন্দর একটা স্বপ্ন দেখল। রিক্সা করে সে আর মামুন যাচ্ছে। রিক্সা যাচ্ছে কোনো একটা পাহাড়ি অঞ্চল দিয়ে। অপূর্ব সব দৃশ্য চারদিকে। খুব বাতাস দিচ্ছে। সেই বাতাস অগ্রাহ্য করে মামুন সিগারেট ধরাতে চেষ্টা করছে। একটার পর একটা দেশলাইয়ের কাঠি নষ্ট হচ্ছে। মামুন বড় বিরক্ত হচ্ছে। সে যতই বিরক্ত হচ্ছে, মুনার ততই মজা লাগছে। কত রকম অদ্ভুত স্বপ্নই না মানুষ দেখে। মামুন ভেবেছিল ঢাকায় খুব বেশি হলে 7 দিন থাকবে। বেশি দিন থাকা সম্ভব নয়। রাজমিস্ত্রি ঠিক করা আছে, ওরা বসে থাকবে। মেশিন রাখার বেশ পাকা হবে, একটা হাফ বিল্ডিং হবে, প্রচুর কাজ। কিন্তু ঢাকা থেকে বের হওয়ার সে পথ পাচ্ছে না। মুনার সঙ্গে সরাসরি কথা হওয়া দরকার। সমস্ত পরিকল্পনাটি তাকে ভালো মতো বোঝানো দরকার। তাও সম্ভব হচ্ছে না। একটির পর একটি ঝামেলা লাগছে। ছোটখাটো ঝামেলাও নয়, বিরাট সব ঝামেলা। এর মধ্যে ইন্ডাস্ট্রি কথা বলা যায় না। তাছাড়া ঢাকায় এসে কেন জানি মনে হচ্ছে মুনা ঠিক আগের মতনই। তাকে তেমন পছন্দ করছে না, এড়িয়ে চলতে চেষ্টা করছে। সেদিন ওর অফিসে গিয়েছিল। সে ঠান্ডা গলায় বলল, কোনো কাজে এসেছো, না এমনি? জরুরি কথা ছিল কিছু।
এখন তো খুব ব্যস্ত, তুমি চলে যাও, আমি যাব তোমার কাছে। মামুন রাত 8টা পর্যন্ত অপেক্ষা করলো। মুনার পাত্তা নেই। এমন কখনো হয় না, এই মেয়েটির কথার নড়চড় হয় না। মামুন সে রাতেই মুনাদের বাসায় গিয়েছে। মুনা সহজভাবেই বলেছে, মাথা ধরেছে, কাজেই তোমার ওখানে যায়নি। তাছাড়া মন টনও ভালো নেই, কোথাও যেতে ইচ্ছে করে না। তুমি বসো, চা খাও, আমি একটু শুয়ে থাকবো। মামুন রাত প্রায় 11টা পর্যন্ত বসে রইল। মুনা একবার এসে শুধু চা দিয়ে গেল। শওকত সাহেব এই দীর্ঘ সময় তার সঙ্গে গল্প করলেন, সাপের গল্প। কবে বারহাট্টায় বেড়াতে গিয়েছিলেন, সন্ধ্যাবেলা বাইরে বেরোবেন। শার্ট গায়ে দিতেই মনে হলো ঠান্ডা একটা কি যেন গা বেয়ে নেমে যাচ্ছে। হারিকেন আনতেই দেখা গেল কালো কুচকুচে একটা সাপ। আরেকবার চাঁদপুরে ঘুমিয়ে আছেন, মশারি টশারি সব ফেলা। বাতি নিভিয়ে চাদর গায়ে দিতেই মনে হলো ঠান্ডা একটা কি যেন পায়ের উপর দিয়ে যাচ্ছে। মামুনের মনে হলো স্ত্রীর মৃত্যুর কারণেই হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক, এই লোকটির মধ্যে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে। সাপের মতো একটা বিষয় নিয়ে কেউ 2 ঘন্টা এক নাগাড়ে কথা বলতে পারে না। বিশেষত সেই লোক যে কপালে বিরক্তির ভাঁজ না ফেলে আগে একটি কথাও বলতো না, অথচ এখন একে দেখেই কেউ বুঝতে পারবে না এর কোনো সমস্যা আছে। একবার হাল ছেড়ে দিলে যেমন একটা নিশ্চিন্ত আলস্যের ভাব চলে আসে, মানুষের মধ্যে ওনারও কি তাই হয়েছে? মামুন একবার মামলা প্রসঙ্গ তুলতে চেষ্টা করলো। নেক্সট ডেট কবে পড়েছে মামা? জানি না কবে, মুনা বলতে পারবে। তারপর শ্রীপুরে গল্পটা শোনো, ভাদ্র মাস, নৌকা করে যাচ্ছি শ্রীপুর। শ্রীপুরে গল্প শেষ হতে 15 মিনিট লাগলো। মুনা এসে বলল, যেতে দাও মামা, রিক্সা পাবে না। শওকত সাহেব বললেন, রাত বেশি হয়ে গেছে, থেকে যাক না। না না, থাকবে কি? মামুন উঠে পড়ল। মুনা কি সত্যি সত্যি তাকে অপছন্দ করছে? অপছন্দ করবার মতো বাস্তব কোনো কারণ কি আছে? ওর একটা দুঃসময় যাচ্ছে, এবং তখন মামুন তাকে কোনো রকম সাহায্য করেনি, গ্রামের বাড়িতে গিয়ে বসেছিল। ঝামেলা এড়াবার জন্য যে সে এটা করেছে তা তো না। ফরিদা মারা যাবার পর বাবা মা একলা হয়ে পড়েছেন। নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছেন। ফরিদাকে নাকি হঠাৎ হঠাৎ দেখতে পান। অসুস্থ ফরিদাকে নয়, স্বাস্থ্যের সৌন্দর্যে ঝলমল ফরিদাকে। কখনো তাকে দেখা যায় বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, কখনো বা হেঁটে যায় পাশ দিয়ে। মানসিকভাবে বাবা মা দুজনেই বিপর্যস্ত। এমন অবস্থায় তার নিশ্চয় অধিকার আছে বাড়িতে থেকে যাওয়ার। তাছাড়া বাড়ির সঙ্গে তার দীর্ঘদিন সম্পর্ক ছিল না, ফরিদার কারণেই ছিল না। বলতে গেলে সে পালিয়ে বেরিয়েছে, এই নিয়ে তার অপরাধ বোধ আছে। সেটা কাটানোর জন্য গ্রামে থাকা দরকার। গ্রাম তো সেই পুরনো গ্রাম নেই। পিলার বসছে, ইলেকট্রিসিটি মাসখানেকের ভেতর চলে যাবে, রেডিও টেলিভিশন সবই চলবে। তেলের কল ঠিকমতো কাজ করলে ভালো টাকা পয়সা আসার কথা। ঢাকায় কলেজের মাস্টারির পুরো বেতনটাই তো চলে যায় বাড়ির ভাড়ায়। সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। চমৎকার বাড়ি আছে নিজেদের। দোতলার দক্ষিণের ঘরটিতে একটা অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করলেই পুরোপুরি শহরে বাড়ি হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে, এসব কথা বুঝিয়ে বলার মতো সুযোগই তৈরি হচ্ছে না। মামুনের ধারণা মুনা তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে। টেলিফোনে কথাবার্তা থেকে সেটা কিছুটা স্পষ্ট হয়েছে। টেলিফোনের রিসিভার উঠিয়ে মুনা বলেছে, আমার হাতে অনেক কাজ, তুমি কি পরে একবার রিং করবে? 2টোর পর। 2টোর পর টেলিফোন করা হলো। সে অফিসে নেই। এর মানে কি? স্পষ্ট কথা হওয়া উচিত। মামুন এখন আর তার বিয়ের ব্যাপারটি ঝুলিয়ে রাখতে চায় না, এ নিয়েও কথা বলতে চায়। মুনার আশঙ্কা সে বুঝতে পারছে, আমার জেল টেল হয়ে গেলে এরা যাবে কোথায়? সে যদি উপন্যাসে আদর্শ নায়িকার মতো ভাবে পরিবারে বাকি সবার জন্য জীবন উৎসর্গ করবে, বাকি জীবন চিরকুমারী থাকবে, তাহলে সে ভুল করবে। সবার আলাদা আলাদা জীবন আছে। এইসব মহৎ আদর্শ উপন্যাসে এবং সিনেমায় ভালো লাগে। জীবন উপন্যাসও না, সিনেমাও না। আর এমন তো না মুনা ছাড়া ওদের অন্য কোনো গতি নেই। অবশ্যই আছে, আত্মীয় স্বজনরা আছে। বকুলের এক মামা আছেন, যথেষ্ট ক্ষমতাবান মানুষ।
মুনার এখন যে দুঃসময়, তার চেয়েও ভয়াবহ দুঃসময় মানুষের আসে, এবং তখন তারা নিজেদের এরকম করে গুটিয়ে নেয় না। মামুন মনে মনে মুনার সঙ্গে কথাবার্তাগুলি ঝালাই করতে লাগলো। তুমি এখন আর আমার সঙ্গে দেখা করতে আসো না কেন? ভালো লাগে না সেজন্য আসি না। ভালো লাগে না মানে? মানে টানে কিছু নেই। তার মানে আমাকে বিয়ে করবে না? তোমাকে বিয়ে করব কেন? কি আছে তোমার? মনে মনে কথাবার্তা বেশিক্ষণ চালিয়ে যাওয়া যায় না, তর্কে মুনা জিতে যায়। এটাও একটা অস্বাভাবিক ব্যাপার। বাস্তবেও তর্কে মুনা জেতে, কল্পনার তর্কেও সেই জেতে। অন্তত কল্পনাতে তো মামুনের জেতা উচিত। অথচ প্রথম পরিচয়ের সময় মুনার এই তার্কিক স্বভাব তার চোখেই পড়েনি, বরঞ্চ মনে হয়েছিল বড় ঠান্ডা একটি মেয়ে, ঠান্ডা এবং লাজুক। মামুন তার বন্ধুর একটি কাজ নিয়ে গিয়েছিল অফিসে। লাজুক ধরনের মেয়েটি দ্রুত কাজটা করে দিল। মামুন বলল, মেয়েরা এত তাড়াতাড়ি কাজ করতে পারে জানতাম না তো। সে হেসে বলল, মেয়েদের এত অক্ষম ভাববেন না। এখন থেকে আর ভাববো না। মেয়েটি তাকে এক কাপ চা খাওয়ালো। সেই কাজটি নিয়ে মামুনকে পরদিন আবার যেতে হলো। মেয়েদের যতটা সক্ষম ভাবা গিয়েছিল, কার্যক্ষেত্রে সেরকম দেখা যায়নি। কাগজপত্র ঠিকমতো তৈরি হয়নি। মেয়েটি দারুণ লজ্জিত হলো। ছুটোছুটি করে আবার নতুন কাগজ তৈরি করে দিল। তাতেও ভুল বের হলো। আবার আসতে হলো মামুনকে, এবং সে হেসে বলল, আপনার এখানে এসে এসে এমন অভ্যাস হয়েছে যে কাগজপত্র পুরোপুরি ঠিক হলে মন খারাপ লাগবে। মেয়েটি লাল হয়ে বলল, আপনাকে আর আসতে হবে না। এবার ঠিকঠাক না হলে আমি চাকরি ছেড়ে দেব। কিন্তু সপ্তাহখানেক পর মামুন আবার এলো। লাজুক ভঙ্গিতে বলল, আজ কোনো কাজে আসিনি, আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। থ্যাঙ্কস জানাতে এসে প্রায় 2 ঘন্টা বসে রইল। এই 2 ঘন্টায় সে 1 প্যাকেট সিগারেট এবং 4 কাপ বিষাদ চা খেয়ে ফেলল। কী সব আনন্দের দিনই না গিয়েছে। শওকত সাহেবের বাইরে হাঁটাহাঁটির পরিমাণ অনেক বেড়েছে। এখন আর আগের মতো দুপুরে খেতে আসেন না। কোনো একটা সস্তা হোটেলে ঢুকে পড়েন, খাওয়া দাওয়া সেরে চেয়ার বসেই খানিকক্ষণ ঘুমিয়ে নেন। এই নিয়ে হোটেলওয়ালাদের সঙ্গে মাঝে মাঝে মৃদু বচসা হয়। সেদিন একেবারে হাতাহাতি পর্যায়ে চলে গেল। নীলক্ষেতের এক হোটেলওয়ালা বিরক্ত মুখে বলল, এই যে ঘুমান কেন? ভাত খাইছেন, এখন যান, অন্য কাস্টমাররা বসুক। শওকত সাহেব লজ্জিত হয়ে উঠে পড়লেন। খেপে গেল অন্য কাস্টমাররা। একজন বুড়ো মানুষ খাওয়ার পর বিশ্রাম করছে, আর তুমি যে জোর করে তুলে দিলে। পয়সাটাই শুধু দেখো। দেখতে দেখতে ওদের সঙ্গে হোটেলওয়ালা তুমুল লেগে গেল। প্রায় হাতাহাতির উপক্রম। এইসব ক্ষেত্রে যা হয়, হোটেলওয়ালার পরাজয় হলো, এবং সে চিবিয়ে চিবিয়ে বলল, যান ভাই ঘুমান, ওই বুড়া মিয়ারে একটা বালিশের না দেয়। শওকত সাহেব দ্বিতীয় দফায় ঘুমোতে গেলেন না। বিল মিটিয়ে চলে এলেন। লোকজন ইদানিং তাকে বুড়ো মিয়া ডাকছে। হঠাৎ করে বুড়ো হয়ে গেছেন নাকি? পান কিনতে গিয়ে খুব নজর করে আয়নায় নিজেকে দেখলেন। চেহারা তো আগের মতোই আছে, শুধু কপালের কাছের কিছু চুল ইন্দিরা গান্ধীর মতো পেকে গেছে। তবু সবাই কেন বুড়ো ভাবতে শুরু করলো? অবশ্য বুড়ো হবার অনেক সুবিধাও আছে। বাসে উঠলে সহজেই সিট পাওয়া যাচ্ছে। গতকালই গুলিস্তান যাচ্ছিলেন। লেডিস সিটে বসা অল্প বয়সী একটা মেয়ে বলল, জায়গা আছে, বসুন না। মেয়েটি সরে কিছু জায়গা করে দিল। কোথায় যাওয়া যায়? বাইরে বেশ রোদ। রোদ না কমলে হাঁটাহাঁটি করে আরাম পাওয়া যায় না। কোনো পার্ক টার্কে খানিকক্ষণ বিশ্রাম নিলে কেমন হয়? শওকত সাহেব চলে গেলেন সোহরাওয়ার্দী উদ্যানে। এই দুপুরের রোদেও জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে দেখা গেল। প্রেমের সুবিধা দেওয়ার জন্যই কি সরকার এই পার্ক বানিয়েছেন? এই ধরনের কথা ভাবতে ভাবতে শওকত সাহেব একটা ফাঁকা বেঞ্চ খুঁজে বের করলেন এবং সন্ধ্যা পর্যন্ত ঘুমোলেন। বেশ লাগলো তার। আজও তিনি সেরকম করবেন ভাবলেন, কিন্তু শেষ মুহূর্তে মত বদলে চলে গেলেন নিজের অফিসে। মল্লিক বাবুর কাছে 50 টাকা পাওনা আছে, যদি পাওয়া যায়। আজ মাসের 1 তারিখ, হাতে টাকা থাকার কথা। তার নিজের হাত দ্রুত খালি হয়ে আসছে। কয়েকদিনের মধ্যেই হয়তো মুনার কাছে হাত খরচ চাইতে হবে। হারে হারে,
শওকত সাহেব যে, কোথায় ডুব দিয়েছিলেন? শওকত সাহেব হকচকিয়ে গেলেন। অফিসের কোথাও যেন সূক্ষ্ম একটা পরিবর্তন হয়েছে। সবাই আগ্রহ নিয়ে তাকাচ্ছে তার দিকে। তার পোস্টে যে নতুন ছেলেটির অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে উঠে দাঁড়িয়ে সালাম আলাইকুম দিল। জসিম সাহেব হাসি মুখে বললেন, এসেছেন ভালো হয়েছে, অনেক কথা আছে। শরীর কেমন আপনার বলেন? শরীর ভালোই। ভালো কোথায়, আপনি তো ভাই বুড়ো হয়ে গেছেন, এ কি অবস্থা? সংসারে অনেক ঝামেলা গেল, আমার স্ত্রী মারা গেছেন। তাই নাকি? আহা, বলেন কি, বড় আফসোসের কথা। কোনো খবরই রাখি না। ওই দিন অবশ্য মল্লিকবাবু বলছিলেন চলেন যাই, খোঁজ নিয়ে আসি। ঝামেলার জন্য যেতে পারলাম না, অডিট হচ্ছে। কোনো কোনো দিন 8টা 8:30 পর্যন্ত থাকতে হয়। চলেন, ক্যান্টিনে চলেন, চাটা কিছু খাই। চা খাবো না, এইমাত্র ভাত খেয়ে এসেছি। চা না খাবেন, অন্য কিছু খাবেন, পেপসি খান, ফান্টা খাবেন, আপনার সাথে কথা আছে। অফিসে ক্যান্টিনটিরও অনেক পরিবর্তন হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, কাঠের চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়েছে। টেবিলের উপর পরিষ্কার টেবিল ক্লথ। জসিম সাহেব বললেন, ক্যান্টিনের ভোল পাল্টে গেছে, বুঝলেন তো? জি, ক্যান্টিন এখন ইউনিয়নের হাতে। ইউনিয়ন ক্যান্টিন চালাচ্ছে। এখন ইউনিয়ন খুব স্ট্রং, এর জন্যই আপনাকে খুঁজছিলাম। কেন? আমাকে কেন? শওকত সাহেব বড়ই অবাক হলেন। ইউনিয়ন তাকে কেন খুঁজছে সেটা জেনে তার বিস্ময়ের পরিমাণ আরও বাড়ল। আপনাদের মামলাটার ব্যাপারে খোঁজ হচ্ছে, আমরা সিরিয়াস চাপ দিয়েছি। আমরা বলেছি আসল যে আসামি দিব্যি চাকরি করছে, বেতন নিচ্ছে, তার বিরুদ্ধে কেস তোমরা তুলে নিয়েছো, আর যে নিরপরাধ তাকে জেলে পাঠাবার ব্যবস্থা করছো। আমরা এটা হতে দেব না। আমি নিরপরাধ না। আপনি তো এটা বললে হবে না, আমরা ব্যাপারটা জানি। আপনাকে সিগনেচার করতে বলা হয়েছে। আপনি দুর্বল মানুষ, ভয়ের চোটে সিগনেচার করেছেন। আপনার মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকা আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, বাস। শওকত সাহেব কপালে ঘাম মুছলেন। ইউনিয়নের চাপে ওদের অবস্থা এখন কাহিল, সাপের ব্যাং খাওয়ার মতো অবস্থা। ফেলতেও পারছে না, গিলতেও পারছে না। হা হা। বারবার যে আপনার মামলার তারিখ পড়ছে, কি জন্য পড়ছে? এই জন্যই পড়ছে, ওরা সময় নিচ্ছে। আপনি এসেছেন যখন, এক কাজ করুন, বড় সাহেবের সঙ্গে দেখা করুন। দেখা করব? হ্যাঁ, জাস্ট দেখা করবেন, অন্য কিছু বলার দরকার নেই। বড় সাহেব কিছু বললে শুনবেন। সাহস হয় না। সাহসের এখানে কি আছে জানতো? ব্যাটার রিয়াকশনটাতে কি দেখবেন? বড় সাহেব তাকে প্রথমে চিনতেই পারলেন না। শওকত সাহেব কাপা গলায় বললেন, স্যার আমি শওকত, ক্যাশ সেকশনের। ও আচ্ছা আচ্ছা, এ কি অবস্থা হয়েছে আপনার? অনেক রকম বিপদ আপদ যাচ্ছে স্যার, জানেনই তো। তার উপর স্ত্রী মারা গেলেন। তাই নাকি? কবে? গত মাসের 24 তারিখ। আই এম সরি, আই এম ভেরি সরি। বসুন বসুন, চা খান। জি না স্যার, চা খাবো না। খাবেন না কেন? খান, 3:30 বাজে, এখনো অলমোস্ট টি টাইম। শওকত সাহেব সংকুচিত ভঙ্গিতে বসলেন। বড় সাহেব বললেন, আপনার নিজের শরীর কেমন? শরীর ভালোই, মামলাটা নিয়ে ঘোরাঘুরি বেশি হয়, বারবার ডেট পড়ে। জেল টেল যা হবার একবারে হয়ে গেলে ভালো ছিল। জেলে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন? জি স্যার। বাসায় কে আছে? আমার একটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে। একটা ছেলে আছে, ক্লাস 7-এ পড়ে। আর আমার ভাগ্নি আছে একটি। বড় সাহেব হঠাৎ বললেন, ধরুন আপনাকে যদি জেলে যেতে হয়, তাহলে ওদের দেখাশোনা কে করবে? আমার ভাগ্নিই করবে স্যার, আমি সেটা নিয়ে চিন্তা করি না। ও খুব তেজি মেয়ে। বড় সাহেবের ঘরের চা শওকত সাহেবের খুব পছন্দ হলো। এই চা ক্যান্টিন থেকে আসে না, আলাদা তৈরি হয়। হালকা লিকার, মিষ্টি মিষ্টি একটা গন্ধ। আসল চায়ের যে গন্ধ হয় বোধহয় এরকমই। স্যার যাই। ঠিক আছে যান। আর শোনেন, বেশি চিন্তা করবেন না, স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। ওই মামলাটা নিয়ে কোম্পানি চিন্তা ভাবনা করছে, হয়তো শেষ পর্যন্ত তুলে নেবে, যদিও আমি ঠিক শিওর না।
শওকত সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আপনি দিন 7 পর খোঁজ নেবেন। শওকত সাহেবের কি করা উচিত? ছুটে গিয়ে বড় সাহেবকে জড়িয়ে ধরা, কেঁদে ফেলা? এর কোনোটাই তিনি করতে পারলেন না। বেকুবের মতো চারদিক তাকাতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যেই তার হেঁচকি উঠে গেল। মল্লিকবাবু ধারে 50 টাকা ফিরিয়ে দিলেন। গলার স্বর নিচু করে বললেন, এই টাকায় ভালো দেখে দই মিষ্টি কিনে নিয়ে যান, আমোদ ফুর্তি করেন। শওকত সাহেব সত্যি সত্যি 50 টাকারই সন্দেশ কিনে ফেললেন। 40 টাকার কিনলে ভালো হতো। রিক্সা করে বাসায় ফিরতে পারতেন। এখন যেতে হবে হেঁটে হেঁটে, কিন্তু বেশ লাগছে হাঁটতে। কিসের জন্য একটা মিছিল বের হয়েছে। তিনি মিষ্টির প্যাকেট হাতে ওদের সঙ্গে মিশে গেলেন। মিছিলের সঙ্গে হাঁটা বেশ মজার ব্যাপার। নিজেকে তখন আর ক্ষুদ্র মনে হয় না। শওকত সাহেব কোনো কিছুই না বুঝে দলের সবার সঙ্গে গলা মিলিয়ে হুঙ্কার দিতে লাগলেন, দিতে হবে, দিতে হবে। তিনি বাসায় পৌঁছলেন সন্ধ্যাবেলা। বাসায় তখন ছোটখাটো একটা উত্তেজনার ব্যাপার চলছে। পুরনো ফ্যানটি নিয়ে আসা হয়েছে। বাকেরের তত্ত্বাবধানে সেই ফ্যান ফিট করা হয়েছে। সুইচ টিপতেই ফ্যানে এক ধরনের কম্পন দেখা গেল। মেঘ ডাকার মতো একটা শব্দ হয়ে সমস্ত বাসা অন্ধকার হয়ে গেল। বাকের বলল, শালা মদনা, হারামজাদার সবগুলি, দাঁত আমি খুলে ফেলবো। বকুল খিলখিল করে হেসে ফেলল। হাসির কি হলো? এর মধ্যে হাসির কি হলো? কেউ একটা মোমবাতি আনো না। আরে ব্যাপার কি? হারিকেন, মোমবাতি, কুপি কিছুই পাওয়া গেল না। এরকম একটা বিশৃঙ্খল অবস্থায় শওকত সাহেব মিষ্টির প্যাকেট নিয়ে উপস্থিত হলেন। তার খুব ইচ্ছা ছিল ওরা জিজ্ঞেস করবে মিষ্টি কি জন্যে। কেউ কিছু জিজ্ঞেস করলো না। মুনা এক টুকরো সন্দেশ মুখে দিয়ে থু করে ফেলে দিল। বাসি সন্দেশ কোত্থেকে আনলে মামা? শওকত সাহেব রাত 8টায় সন্দেশের দোকানে রওনা হলেন ফিরিয়ে দিয়ে পয়সা নিয়ে আসতে। বয়স হয়েছে, টের পাওয়া যাচ্ছে। হাঁটতে কষ্ট হচ্ছে। মুনার কাছ থেকে চেয়ে রিক্সা ভাড়াটা নিয়ে নিলেই হতো। ঠান্ডাও লাগছে। এবার কি আগে ভাগে শীত পড়ে গেল নাকি? গরম চাদরটা সঙ্গে আনলে হতো। টিনা বিরক্ত হয়ে বলল, 2 ঘন্টা আগে আসবার জন্য খবর পাঠালাম না? কাজ ছিল ভাবি। টিনা রহস্যময় ভঙ্গিতে বলল, অল্পের জন্য মিস করলি? তো ডাক্তার এসেছিল? বকুল বড় লজ্জা পেল। ইদানিং টিনা ভাবি কথায় কথায় বলছে, তোর ডাক্তার। কি লজ্জার ব্যাপার! কারো কানে গেলে কি হবে কে জানে। বাচ্চাদের গা গরম, ডাক্তার ডাকতে হয়। কোন ডাক্তারকে আর ডাকি? তোর ভাইকে বললাম বকুলের ডাক্তারকেই ডাকো। বকুল লাল হয়ে বলল, কি যে তুমি করো ভাবি। টিনা বকুলের কোলে একটা বাচ্চা তুলে দিল। গা সত্যিই গরম, মুখে লাল লাল কি দেখা যাচ্ছে। ওর কি হয়েছে ভাবি? কিছু না, মাসি পিসি, সব বাচ্চাদের হয়। তোকে একটা বিশেষ কাজে ডেকেছি বকুল। একটা না, দুটো বিশেষ কাজ। প্রথমটা হচ্ছে, নাম ঠিক করেছিস? হুম, আজকেই নাম চাই, খুব জরুরি। কেন? এত জরুরি কেন? টিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাচ্চাদের দাদা চিঠি দিয়েছে, নাতিদের নাম যেন ফজলুর সঙ্গে মিল রেখে বজলু আর মজনু রাখা হয়। তোর ভাই বলছে, বাবা যা চান তাই রাখো। আমি মরে গেলেও ছেলেদের নাম বজলু মজনু রাখবো না। এখন ছেলেদের কত সুন্দর সুন্দর নাম হয়, আর আমার দুটো নাম হবে বজলু আর মজনু। বকুল হেসে ফেলল। টিনা বিরক্ত হয়ে বলল, হাসির কি হলো? সুন্দর সুন্দর নাম 10 মিনিটের ভেতর বের কর। ঠিক আছে, করব। এখন দ্বিতীয় জরুরি কথাটা বলো। তোর ডাক্তারকে আজ বললাম তোর কথা। তার মানে? খোলাখুলি বললাম। প্রথমে চাটা খাইয়ে ভাই সম্পর্ক পাতালাম, তারপর বললাম, তুমি বয়সে আমার ছোট হবার কথা, কাজেই তুমি বলছি। বকুল বলল, থাক ভাবি, আমি আর শুনতে চাই না। শুনতে না চাইলে উঠে চলে যা, আমার যেটা বলার সেটা বলে যাচ্ছি। তারপর আমি বললাম, তুমি কি ভাই বকুল নামের কোনো মেয়েকে চেনো? সে দেখে লজ্জায় টমেটোর মতো হয়ে গেল। আমি বললাম, ওকে আমি ছোটবেলা থেকে চিনি। এরকম মেয়ে পৃথিবীতে খুব কম জন্মায়। তুমি যদি চাও এই মেয়েটির সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করি।
বকুল ভেবেছিল সে কোনো জবাব দেবে না, কিন্তু নিজের অজান্তেই সে বলল, উনি কি বললেন? কি বললেন সেটা শোনার দরকার নেই, শুনলে পায়া ভারী হয়ে যাবে। তোর মুনাপা বাসায় আছে? তার সঙ্গে আমার কথা আছে। আছে বাসায়? না। কোথায় গেছে? জানি না, মামুন ভাইয়ের কাছে বোধ হয়। কখন আসবে? সন্ধ্যার পর চলে আসবে। ঠিক আছে, সন্ধ্যার পর আমি যাব তোদের বাসায়। বকুল জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এসেছে। সে টিনা ভাবির কাছে তা গোপন করতে চায়। টিনা হেসে বলল, খেদে গাল ভাসাচ্ছিস কেন বোকা মেয়ে? যা, বাসায় চলে যা। তোর আপাকে বলিস মনে করে আমি আসব, জরুরি কথা আছে তার সাথে। টিনা এসে তাকে জড়িয়ে ধরল। বকুল দীর্ঘ সময় বসে বসে কাঁদল। দুজনের কেউই কোনো কথা বলল না। মামুন তাকিয়ে আছে রাগী চোখে। এমন রাগী চোখে তাকিয়ে থাকার মতো তো কিছু হয়নি। মুনার মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছিল। সে বলল, চলো যাই, কথা তো শেষ হলো। না, শেষ হয়নি, আরো কথা আছে। মামুন একটা সিগারেট ধরালো। মুনা ঘড়ি দেখল, 8টা প্রায় বাজে বাজে। কল্যাণপুরে হাজী সাহেবের বাসায় আসতে অনেকখানি সময় লেগেছে। এখানে না এলেও চলতো। এমন কোনো জরুরি কথা মামুনের ছিল না যা শোনার জন্য তাকে কল্যাণপুরের এই বাসায় আসতে হবে। মুনা নিজের হাতের কেনা জিনিসপত্র চারিদিকে ছড়ানো, থালা বাটি, চায়ের কাপ, কাঁটা চামচ, বাসায় মোড়া, দেখতে এমন মায়া লাগে। মুনা ছোট্ট একটি নিঃশ্বাস গোপন করল। দিনের অবস্থা ভালো না, আকাশে মেঘ করেছে, বাড়ি ফেরা দরকার। মামুন হাতে সিগারেট ছুঁড়ে ফেলে বলল, তুমি তাহলে আমাকে বিয়ে করবে না? করবো না এমন কথা তো বলিনি, বলেছি এখন না। একই কথা, এখন না মানে কখনো না। মুনা চুপ করে রইল। মামুন ধমকে উঠল, কথা বলছো না কেন? কি বলবো? তোমার মনে কি আছে সেটা বলো। তোমাকে বলার মতো তেমন কিছুই আমার নেই। তুমি একজন স্বার্থপর মানুষ, আমার ভালো লাগে না। আর তুমি কি মাদাম তেরেসা? মুনা ক্লান্ত স্বরে বলল, আমার মাথা ধরেছে, বাসায় যাব। মামুন হঠাৎ উঠে দরজার ছিটকিনি তুলে দিল। মুনা বলল, কি করছো? তেমন কিছু না। মামুন বেশ স্বাভাবিক ভঙ্গিতে বাতি নিভিয়ে জড়িয়ে ধরল মুনাকে। মুনা একবার ভাবল আকাশ ফাটিয়ে চিৎকার করে, কিন্তু সে চিৎকার করল না। অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যি সত্যি কি তার জীবনে এটা ঘটেছে? শওকত সাহেব বললেন, তোর কি হয়েছে মুনা? মুনা বলল, আমার কিছুই হয়নি মামা, আমি বেশ ভালো আছি। এরকম লাগছে কেন তোকে? মাথা ধরেছে। একা এসেছিস? মামুন আসেনি? না, একাই এসেছি। শওকত সাহেব ইতস্তত করে বললেন, একটা খবর আছে মুনা। আজ অফিসে গিয়েছিলাম, বড় সাহেব যেতে বলেছিলেন। অফিসে গিয়ে শুনলাম ওরা কেস উইথড্র করেছে, চাকরিও ফেরত পাওয়া যাবে। ভালো। তোর কি হয়েছে মুনা? কিছু হয়নি মামা, আমি ভালো আছি। মুনা ঘর অন্ধকার করে একা একা তার নিজের বিছানায় বসে রইল। পাশের বিছানায় বাবু শুয়ে আছে, বোধহয় তার মাথা ধরেছে। শওকত সাহেব একবার এসে বিরক্ত স্বরে বললেন, পড়াশোনা কিচ্ছু হচ্ছে না, সন্ধ্যা না হতেই ঘুম। মুনা, তুই তো কিছু দেখছিস না, ডেকে তোল। মুনা কিছু বলল না। শওকত সাহেব বললেন, বকুল দেখি শাড়ি পরে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। মুনা সে কথারও জবাব দিল না। তুই ভালো আছিস তো মা? ভালোই আছি মামা। রাত 10টার দিকে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। শীতকালে বৃষ্টি নামলেই ঠান্ডা লাগবে। তবু বকুল এসে ফিসফিস করে বলল, বৃষ্টিতে একটু ভিজবে আপা? বকুলের পরনে একটা নীল রঙের শাড়ি, আবার কপালে নীল টিপও দিয়েছে। তার খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে নামার। সে আবারও বলল, আপা এসো না, পায়ে পড়ি তোমার। আহ, কি সুন্দর লাগছে বকুলকে। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ ছিল এর 6ষ্ঠ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।